আমি পূর্বে ক্লাস নিয়েছিলাম আর্থিক বিবরণীর মোট সম্পদ পর্যন্ত। আজকে সম্পদের পরবর্তী অংশ থেকে আমি আলোচনা করছি বিস্তারিত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, মোট সম্পদ নির্ণয়ের পরে স্টেপটা হচ্ছে চলতি দায় বা স্বল্প মেয়াদী দায়। এখন চলতি দায় বা স্বল্প মেয়াদী দায়ের মধ্যে কোন কোন এন্ট্রিগুলো আসবে, তোমরা যদি এই স্পেসিফিক আমি কয়েকটা হচ্ছে চলতি দায় বা স্বল্প মেয়াদী দায় লিখে দিয়েছি, এগুলো মাথায় রাখতে পারলে, মনে রাখতে পারলে তোমরা হচ্ছে এই যে র্যামিল দেখে চলতি সম্পদ, চলতি দায় বিভিন্ন রকম এন্ট্রি আসবে, ওখান থেকে তোমরা হচ্ছে চলতি সম্পদগুলো সহজে নির্ণয় করতে পারবে। তাহলে চলো, ক্রয় ক্ষতি ন্যায্য। এখন ক্রয় ক্ষতি ন্যায্য বলতে কাকে বোঝায়? ক্রয় ক্ষতি ন্যায্য বলতে ফানাদারকে বোঝায়। ঠিক আছে, এই জন্য হচ্ছে ক্রয় ক্ষতি ন্যায্যটা হচ্ছে চলতি দায়। এরপর স্টেপ হচ্ছে, ধরো তোমার প্রশ্নের মধ্যে অর্থাৎ রেয়ামিলের মধ্যে যদি ফানাদার অথবা যদি প্রদেয় থাকে, ওইটাও চলতি দায়। এরপরে লিখেছি বকেয়া খরচ সমূহ। এখন তোমার এন্ট্রির মধ্যে হচ্ছে খরচ আছে, এই খরচের আগে যদি তোমার হচ্ছে কি লেখা থাকে বকেয়া, অর্থাৎ যখন তোমরা হচ্ছে সমন্বয় থেকে যদি কোনো বকেয়া খরচ রিলেটেড কোনো লেনদেন ওখান থেকে বের হয়, অর্থাৎ কোনো এন্ট্রি বের হলে, ঠিক আছে, সেটাও কোথায় আসবে? চলতি দায়। এবার হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত অথবা ব্যাংক ওভারড্রাফট। এখন ব্যাংক জমাতিরিক্ত অথবা ওভারড্রাফট হচ্ছে কি চলতি দায় বা স্বল্প মেয়াদী দায়। ঠিক আছে, এবার হচ্ছে অনুপার্জিত আয়, ওইটা হচ্ছে চলতি দায়। এবার হচ্ছে অগ্রিম আয় সমূহ। এখন অগ্রিম আয় সমূহ বলতে কি বোঝায়? যেগুলার কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, এই সমস্ত লেনদেনগুলো হচ্ছে আয়। এখন ধরো তোমার হচ্ছে আয়ের আগে কি লেখা আছে? অগ্রিম লেখা আছে, তখন সেটি কি হয়ে যাবে? চলতি দায় বা স্বল্প মেয়াদী দায়। এরপর হচ্ছে ধরো একটি আমি গুরুত্বপূর্ণ বিষয় লিখেছি ফানাদার বা পদ, এটা আমি দুইভাবে এখানে হচ্ছে দুইবার লিখেছি, কারণ এটা একটা মোস্ট রিজন আছে, সেটা হচ্ছে খেয়াল করো। যেমন তোমার হচ্ছে তোমার রেয়ামিলের মধ্যেই ফানাদার অথবা পদে আছে, এখন ওটার সাথে অলিখিত ক্রয়টা যোগ হবে, কারণ এটা যদি তোমার রেয়ামিলে থাকে আর এখন বাকিতে ক্রয় বা তোমার হচ্ছে যে কোনো ক্রয়ের টাকা যদি হিসাবভুক্ত না হয়, সেটা ফানাদার বা প্রদেয়ের সাথে অলিখিত ক্রয়গুলো যোগ হবে। ঠিক আছে, এরপর হচ্ছে সবগুলো এন্ট্রি যোগ করে এখানে চলে আসবে। এরপর হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, অর্থাৎ চলতি দায়ের পরের স্টেপটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। এখন তোমার হচ্ছে পুরো বইয়ের মধ্যে হচ্ছে 3-4টা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় আছে, এগুলো মনে রাখতে পারলে তোমরা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় কোনটা কোনটা সেটা হচ্ছে কি করতে পারবা, নির্ণয় করতে পারবা। আমি এখানে যেগুলা খুব ইম্পর্টেন্ট এগুলো লিখেছি, যেমন ব্যাংক ঋণটা হচ্ছে তোমার হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, বন্ধকেরই ঋণপত্র। ঠিক আছে, এখন তোমরা হচ্ছে এই এন্ট্রিগুলো মনে রাখলে তোমরা বের করতে পারবে। এখন তো তোমার হচ্ছে ব্যাংক ঋণ আছে, লিখে ফেলবা, এবং হচ্ছে বন্ধকের ঋণ লিখে ফেলবা, লিখে যোগ করে এখানে আসবে। এরপর হচ্ছে যেটা থার্ড স্টেপ, সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। ঠিক আছে, এখন মালিকানা সত্ত্বটা কিভাবে নির্ণয় করে খেয়াল করো। মালিকানা সত্ত্ব নির্ণয় করা হচ্ছে প্রথম কৌশল হচ্ছে, প্রথমে আসবে কি মূলধন। এখন তুমি মূলধন লিখলাম, এখন হচ্ছে তোমার রেয়ামিলের মধ্যে কোনো অতিরিক্ত মূলধন থাকলে, ঠিক আছে, সেই অতিরিক্ত মূলধনটা হচ্ছে মূলধনের সাথে অতিরিক্ত মূলধন বলে যোগ হবে। এরপরে হচ্ছে মূলধনের সুদ। এখন মূলধনের সুদটা কিভাবে বের করবা? আমি সমন্বয় রিলেটেড দুইটি ক্লাস নিয়েছিলাম, পর্ব 1 এবং 2 এর মধ্যে। ঠিক আছে, ওখান থেকে যদি তোমরা এই সমন্বয়ের ক্লাসগুলো দেখে নিলে মূলধনের সুদটা কিভাবে নির্ণয় করে সেটা হচ্ছে বের করা একদম সহজ হয়ে যাবে। সেজন্য তোমরা ক্লাসগুলো দেখে নিবে, দেখলে হচ্ছে মূলধনের সুদটা বের করতে পারবা। যেন হচ্ছে তোমরা এই ক্লাসটা দেখে এবং মূলধনের সুদটা কিভাবে নির্ণয় করবা সেটা বের করতে পারবা। ঠিক আছে, এখন দেখো তো মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করবো, এরপর হচ্ছে মূলধনের সুদটাও যোগ হয়। ঠিক আছে, এবার হচ্ছে নিট লাভ বা মুনাফা। এখন আমি যে বিশদ আয় বিবরণী করেছিলাম, ওখানে যদি তোমার বিশদ আয় বিবরণীতে যদি তোমার মোট মুনাফা বা লাভ হয় তখন মূলধনের সাথে যোগ হয়। এখন ধরো তোমার হচ্ছে নিট মুনাফা বা লাভ হয় নাই, তোমার হয়েছে কি নিট ক্ষতি, ক্ষতি হলে এই মূলধন থেকে বাদ যাবে, এই তো ক্ষতি হলে বিয়োগ করে দেখাবো, দেন আর যদি নিট লাভ বা মুনাফা হয় তখন যোগ করে দেখাতে হবে। এরপর উত্তোলনের সুদ।
আমি এগুলো দেখিয়েছিলাম তোমার হচ্ছে সমন্বয়ের মধ্যে, পর্ব 1 এবং 2 এর মধ্যে দেখে নিবে, ঠিক আছে। তো মূলধনী সুদটাও যোগ হবে। এরপর তোমার হচ্ছে এই তো রেওয়ানির মধ্যে ধরো আছে উত্তোলন অথবা আয়কর লেখা আছে অথবা জীবন বীমা প্রিমিয়াম লেখা আছে। এখান থেকে যে কোনো একটা লেখা থাকলে সেটাও মূলধন দেখে কি দিক আমি কি করে দেবো, ভাগ করে দিব, অর্থাৎ বিয়োগ করে দিব। বিয়োগ করে নিচে লিখবা, কারণ সেটার সাথে সাধারণ সঞ্চিতিটা কি হয়, যোগ হয়। যোগ করে এখানে চলে আসবে। চলে আসার পর চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় এবং মালিকের সূত্রে যেটা বের হবে সবগুলা যোগ করে নিচে বসাবো। এখন এখানে একটা কারণ হচ্ছে আমি যে মোট সম্পদ বের করেছিলাম, ধরো তোমার মোট সম্পদে বের হয়েছে ধরো তোমার হচ্ছে 3 লাখ টাকা। এখন চলতি দায়, তুমি দীর্ঘমেয়াদী দায়, মালিকের সূত্র বের করে আসে তোমার হচ্ছে 3 লাখ টাকা। যদি সম্পদ এবং যদি এই তিনটা এন্ট্রি যদি তোমার হচ্ছে সমান টাকা আসলে তখন মনে করবা তুমি অঙ্কটা তোমার মিলে গেছে। এখন আরেকটা কারণ হচ্ছে ধরো তোমার হচ্ছে সম্পদে হচ্ছে তোমার আসে 3 লাখ টাকা ধরে নিলাম, হ্যাঁ। এখন এদিকে আসে 2,90,000 টাকা। এখন আমি হচ্ছে সব ক্যালকুলেশন করে সব হিসাব নিকাশ করে দেখা যাচ্ছে আমার অঙ্কটা ঠিকই আছে, ঠিক আছে, ঠিকই আছে। এখন তো আমার সম্পদে আসে 3 লাখ টাকা, এখানে আসলে আমার 2,90,000 টাকা এদিকে, ঠিক আছে। আসলে তোমার অঙ্কটা সব ঠিকঠাক যদি মনে হয়, তো যেদিকে কম আসবে সেই পাশে হচ্ছে অনিশ্চিত হিসাব দিয়ে যত টাকা কম হবে তত টাকা দিয়ে অঙ্কটা মিলাই দিতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা হচ্ছে পর্ব এর আগের পর্বটা দেখে নিবা, এটা হচ্ছে মেবি 6 নম্বর পর্ব, এর 5 নম্বর পর্বটা দেখে নিলে, আচ্ছা এই পর্বটা দেখে নিলে আর্থিক বিবরণী নির্ণয় করা একদম সহজ হয়ে যাবে। এরপর আমি পূর্বে অনেকগুলো ক্লাস নিয়েছিলাম বিষয়তা বিবরণী, এগুলো যদি তোমরা দেখতে পারলে বিষয়তা বিবরণী এবং আর্থিক বিবরণী নির্ণয় করা একদম সহজ, ঠিক আছে। আজকে আমি হচ্ছে পুরো 10 অধ্যায়টা কমপ্লিট করে দিলাম। তোমরা হচ্ছে সমন্বয় 1 এবং 2 আর হচ্ছে এরপরে যেগুলো ক্লাস নিয়েছি এগুলার আজকে লাস্ট ক্লাসটা যদি দেখে নিলে আর্থিক বিবরণী থেকে অঙ্ক আসলে তোমাদের হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা না, ঠিক আছে। তাহলে তোমরা ক্লাসটি দেখে নাও, যেহেতু তোমার হচ্ছে আর্থিক বিবরণীতে ম্যাথ আসবে, আর এইটি অধ্যায়ের ম্যাথ দুইটাই হচ্ছে তোমার বাধ্যতামূলক, ঠিক আছে, করতে হবে। এই জন্য ক্লাসটা দেখে নিবা। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।